জীবনের সুহানা এক সফর। আমার কাছে আনডাউটেডলি সেটা ছিল কেদারনাথ থেকে বদ্রীনাথ যাওয়াটা। দুশো 18 কিলোমিটার এই পথের শুরুতে মন্দাকিনীর সঙ্গে পথ চলা শুরু হয়। মাঝপথে মন্দাকিনী হাত ছাড়লেও শেষ পর্যন্ত সঙ্গ দেয় অলকানন্দা নদী। সঙ্গে কখনো সবুজ তো কখনো ধূসর বিভিন্ন রঙের বড় বড় পাহাড়। তার গাবে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মসৃণ রাস্তায় এঁকে বেঁকে চলা পথে পঞ্চপ্রয়াগের 4 প্রয়াগই অপেক্ষা করে থাকে পথের ধারে, যাকে আপনি পারফেক্ট তীর্থযাত্রা বলতে পারেন। এ পথ ধরেই তো বদ্রীনাথে গিয়ে মহাকাব্য লিখেছিলেন বেদব্যাস। শুধু কি তাই, পঞ্চপাণ্ডবের স্বর্গযাত্রা যেখান থেকে শুরু হয়েছিল সেদিকেই তো এগিয়ে চলেছি আমরা। তাহলে বুঝতে পারছেন হিমালয়ের এই অংশের প্রকৃতি কতটা অবাক করতে পারে। আমি তো বলবো স্বপ্নে দেখা সৌন্দর্য এই প্রাকৃতিক ডেকোরেশনের কাছে বড্ড হালকা। সৌন্দর্যের আড়ালে সবসময় বিপদ লুকিয়ে থাকে। এখানেও তাই ধস নামা কিংবা পাথরের টুকরো গড়িয়ে এসে রাস্তায় পড়া একেবারে মামুলি ব্যাপার, কিন্তু সেই ভয়কে জয় করলেই তো দর্শন দেবেন স্বয়ং বিষ্ণু দেবতা। তাই আমরাও আর কোনো কিছু না ভেবে এ পথের ফিল নিতে বেরিয়ে পড়লাম ঝট করে। চলুন আজ আপনাদেরও নিয়ে যাই আমাদের সঙ্গে। বেরিয়ে পড়ি কেদার বদ্রী সফরের সব থেকে সুন্দর পাহাড়ি পথে। আচ্ছা, প্রথমেই বলি কেদারনাথ থেকে বদ্রীনাথ যাওয়ার দুটো রাস্তা আছে। একটা উকিমঠ হয়ে আর একটা রুদ্রপ্রয়াগ দিয়ে যাওয়া যায়। উকিমঠের রাস্তাটা উকিমঠ পার করে চোখ তার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে তুঙ্গনাথ হয়ে গোপেশ্বরে এসে দ্বিতীয় রাস্তাটার সঙ্গে মিলিত হয়। আমরা যাব সেই দ্বিতীয় রাস্তাটা ধরেই, যা রুদ্রপ্রয়াগ হয়ে আমাদের নিয়ে যাবে বদ্রীনাথে। ও হ্যাঁ, আমাদের তো 4000 টাকা দিয়ে পার ডে হিসেবে ছোট গাড়ি বুক করা ছিল কেদার বদ্রী সফরের জন্য। তবে কেদারনাথ থেকে নিচে নেমে এসে সোনপ্রয়াগ থেকে আরও 1 কিলোমিটার দূরে সীতাপুর স্ট্যান্ড থেকেও গাড়ি পাওয়া যায়। শেয়ার ট্যাক্সি থেকে বাস সবই পেয়ে যাবেন এখানে। বাস ভাড়া ওই 750 টাকা মতো, শেয়ার ট্যাক্সি 800 থেকে 1200 টাকা, আর প্রাইভেট গাড়ি ওই ধরুন 7 থেকে 10,000 টাকা মতো পড়ে। ওকে, তো এবার মহাদেবের স্থান থেকে বদ্রী বিশালের সফর শুরু করা যাক। গাঢ় নীলাকাশের এক ঝকঝকে সকালে সোনপ্রয়াগ থেকে আমরা রওনা দিলাম। পথে 13 কিলোমিটার দূরেই রয়েছে ফাটাগাঁও। এখানেই কেদারনাথের জন্য হেলিকপ্টার ধরতে হয়। ফাটাগাঁও পার করে এগিয়ে চলেছি আমরা সামনের দিকে। সঙ্গে চলেছে মন্দাকিনী নদী। পাদদণ্ডী রাস্তা ঘুরে ঘুরে কখনো আমরা পাহাড়ের উপরে উঠছি, আবার কখনো নিচে নামছি। এই করেই আরও 27 কিলোমিটার পার করে আমরা এসে পৌঁছালাম গুপ্তকাশীতে। এখানেও কাশী বিশ্বনাথের মতো প্রাচীন বিশ্বনাথের মন্দির রয়েছে। শুধু তাই নয়, কথিত আছে এখানে মহাদেবের খোঁজ পেয়ে ষাঁড়রূপী ভগবান শিবকে দেখতে পায় পঞ্চপাণ্ডব, আর ভীম তাকে জাপটে ধরতে গেলে মহাদেব 5 খণ্ড হয়ে বিলীন হয়ে যান এখানেই। তাই গুপ্তকাশী এই অঞ্চলের একটা অন্যতম তীর্থস্থান। কেদারনাথে যাওয়ার জন্য এখান থেকেও হেলিকপ্টার পরিষেবা রয়েছে। যাই হোক, গুপ্তকাশীকে পিছনে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলেছে।
একদিকে পাহাড়, অন্যদিকে গভীর খাদ, দূরে উকি দিচ্ছে চৌখাম্বা তুষার শৃঙ্গ। আমরা যদিও তুষারতীর্থ কেদারনাথকে ছাড়িয়ে এসেছি অনেকটা। পাহাড়ি পথ যেতে যেতে এবার আমরা এসে পৌঁছালাম কুন্ডে। এখান থেকেই রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। মন্দাকিনী নদীর উপর দিয়ে ব্রিজটা পার করতেই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে উকিমঠের দিকে, তবে আমাদের গাড়ি রাইট টার্ন নিল রুদ্রপ্রয়াগের দিকে। পথে পড়ল আগস্টমুনি আর তিলবাড়া। সেই সব পার করে অবশেষে আমরা এসে পৌঁছালাম রুদ্রপ্রয়াগে। এখানেই মন্দাকিনী মিলিত হয়েছে অলকানন্দা নদীর সঙ্গে। নিচের দিকের রাস্তাটা গেছে ঋষিকেশের দিকে, যে পথ দিয়ে হরিদ্বার থেকে আমরা এসেছি কেদারনাথে, আর অপর দিকের রাস্তাটা চলে গেছে বদ্রীনাথের দিকে। সেদিকেই টার্ন নিল আমাদের গাড়ি। এবার সামনে একটা বিশাল বড় গুহা। এই পথটা এবার চলে গেছে কর্ণপ্রয়াগের দিকে। আচ্ছা ভাবুন, এতক্ষণ আমরা পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে চলছিলাম, এবার গুহা মানে একটা আস্ত পাহাড়ের ভিতর দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছি। ব্যাপারটা কিন্তু সত্যি খুব থ্রিলিং। আর তাই তো বাইরে বেরোতেই প্রকৃতি যেন এক পলকে বদলে গেল। খটখটে রোদ থেকে ঝিরিঝিরি বৃষ্টিতে এসে পৌঁছালাম আমরা। চারিদিকের প্রকৃতিতে এক অদ্ভুত গন্ধ ছিল, নেশার মতো, যা আমাদেরকে ঘুরে ফেলে দিয়েছিল। এভাবেই যেতে যেতে একে একে গোচা শ্রীকোট হয়ে আমরা এসে পৌঁছালাম কর্ণপ্রয়াগে। পঞ্চপ্রয়াগের আরেক প্রয়াগ এই কর্ণপ্রয়াগ। এখানে অলকানন্দা নদীর সঙ্গে ঘোলা রঙের জলের পিণ্ডার নদীর মিলন ঘটেছে। আচ্ছা, এই জায়গার সঙ্গেও মিশে আছে পৌরাণিক যুগের কাহিনী। কথিত আছে এখানেই নাকি মহাভারতের কুন্তিপুত্র কর্ণের মৃতদেহ দাহ করা হয়েছিল, তাই এই জায়গার নাম কর্ণপ্রয়াগ। এ পথে আমাদের নেক্সট ডেস্টিনেশন নন্দপ্রয়াগ। কিন্তু যেতে যেতে যে দুপুর হয়ে গেছে, মানে লাঞ্চ টাইম। তাই এবার খেতে খেতে নন্দপ্রয়াগ ও তার প্রকৃতি উপভোগ করা যায় এমন একটা রেস্তোরাঁয় ঢুকে পড়লাম আমরা। বদ্রীনাথ যাওয়ার পথে এই মুহূর্তে নন্দপ্রয়াগে এসে দাঁড়িয়েছি। আর নন্দপ্রয়াগে একটা রেস্টুরেন্টে এসেছি, রিগেল রেস্টুরেন্ট নাম বলছে এদের যে রেস্টুরেন্ট। এদের যে খুব সুন্দর একটা সামনে অলকানন্দা নদী রয়েছে এবং নদীর ধারেই একদম পুরো ব্যালকানি মতো রয়েছে, সেখানটায় বসে খাওয়া, মানে এরকম একটা দৃশ্য সত্যি অপূর্ব একটা দৃশ্য। জায়গাটাও খুব সুন্দর এবং এখানটায় ডেকোরেশনটাও বেশ সুন্দরভাবে করা রয়েছে। আর ঠিক এটা হচ্ছে এখানটার ব্যালকানি। আর অলরেডি আমাদের খাবার দাবার চলে এসছে, খাবার সার্ভ হচ্ছে। এখানটায় বিরিয়ানি রয়েছে, পোলাও রয়েছে, আরও কী সব রয়েছে। তবে জায়গাটা একটু দেখাই, ব্যালকানিটা এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে অলকানন্দা নদী। আর এই অলকানন্দা নদী আমরা ওদিক থেকে এসছি, বদ্রীনাথের দিকে চলে যাচ্ছি। আর এই অলকানন্দা নদী নিচের দিকে নেমে যাচ্ছে সামনে গিয়ে রুদ্রপ্রয়াগে গিয়ে ওখানটায় আবার একটা সঙ্গম হচ্ছে। তবে এই উত্তরাখণ্ড আর তার বিউটি এটাই হয়তো দারুণ, কি অপূর্ব। আর সবথেকে বড় কথা, আজকে ঝকঝকে পরিষ্কার একটা আকাশ, আর সেই আকাশের ধারে সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এখানটায় বসে যদি আপনি লাঞ্চটা করেন তার মজাটাই আলাদা। সেরকম একটা জায়গায় বসে আমরা এখন লাঞ্চটা পরিবেশ, আর এখান থেকে লাঞ্চ করে আমরা আবার বদ্রীনাথ থাকবো। এখানে অলকানন্দা নদীর সঙ্গে নন্দাকিনী নদীর মিলন হয়েছে, তবে এর চারপাশের ল্যান্ডস্কেপ যেন একেবারে পিকচার পারফেক্ট ফ্রেম। সত্যি কি অদ্ভুত না? খেয়ে দিয়ে উঠে আবার আমরা রওনা দিলাম সামনের দিকে। তখন যেন প্রকৃতি ধীরে ধীরে রুক্ষ হওয়া শুরু করেছে।
একদিকে ন্যাড়া পাহাড় আর উল্টো দিক দিয়ে অদ্ভুত সবুজ রঙের বিশাল বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে। এই দেখতে দেখতেই আমরা একে একে চামুলি বাজার পিপলকাঠি পার করতে থাকলাম। কিছু দূর যেতেই আবার একটা গুহা, তবে এবারেরটা বেশ ছোট। কিন্তু সেই গুহা পার করতেই প্রকৃতি যেন আরো রুক্ষ হয়ে গেল। তবে উল্টো দিকের পাহাড় কিন্তু তখনও সবুজ চাদরে মুড়ে রয়েছে। এভাবেই প্রকৃতির স্বাদ নিতে নিতে আমরা এসে পৌঁছালাম এই রুটের সব থেকে জনপ্রিয় জায়গা যোশীমঠে। এই যোশীমঠ থেকেই কিন্তু আউলি যাওয়ার রাস্তা শুরু হয়, আর এখানেই রয়েছে নরসিংহ ভগবানের জাগ্রত মন্দির। সেই হিরণ্যকশ্যপের বুক চিরে দেওয়া ভগবান বিষ্ণুর চতুর্থ অবতারের অধিষ্ঠিত মন্দিরে ঢুকে পড়লাম চারপাশটা ঘুরে দেখতে। আচ্ছা, এই মন্দিরটা চামোলি জেলার গাড়োয়াল হিমালয়ে অবস্থিত সপ্তবদ্রী তীর্থযাত্রার একটা গুরুত্বপূর্ণ অংশ। শীতকালে যখন বদ্রীনাথ মন্দির বন্ধ থাকে তখন ভগবান নরসিংহকেই ধুলিয়া বা অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়, আর তখনই এই মন্দিরটি বদ্রীনাথের শীতকালীন আবাসস্থল হয়ে ওঠে। আচ্ছা, বলা হয় এই প্রাচীন মন্দিরটা আদিগুরু শঙ্করাচার্য নির্মাণ করেছিলেন, যদিও মন্দিরটার প্রধান অংশ এখন পুনর্নির্মাণ করা হয়েছে। অত্যাচারী হিরণ্যকশ্যপের হাত থেকে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে অর্ধ সিংহরূপে আবির্ভাব হয়েছিল ভগবান বিষ্ণুর, আর মন্দিরের ভিতর সেই রূপেই বিরাজমান ভগবান নরসিংহ। গর্ভগৃহে 25 সেন্টিমিটারের দেবতার মূর্তিটা সম্পূর্ণ শালগ্রাম শিলা দিয়ে তৈরি, এবং বলা হয় যেহেতু সময়ের সাথে সাথে মূর্তিটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই নাকি একদিন মূর্তির বাম হাত ভেঙে গিয়ে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে। তখনই নাকি বন্ধ হয়ে যাবে বদ্রীনাথের পথ। তবে এই নরসিংহ মন্দিরের চারপাশটা আমার মন ছুঁয়ে গিয়েছিল। সত্যি অদ্ভুত এক নিস্তব্ধতা ছিল এখানে। যোশীমঠ ছেড়ে আবার আমরা এগিয়ে চললাম সামনের দিকে। গাড়ি যত এগোচ্ছে প্রকৃতি যেন ততই মায়াবী হয়ে উঠছে। এভাবেই প্রকৃতির স্বাদ নিতে নিতে আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপ্রয়াগে। এখানে অলকানন্দা নদী এসে মিশেছে ধৌলি গঙ্গার সঙ্গে। বিষ্ণুপ্রয়াগ থেকে সামনের দিকে এগোতেই মনে ভয় ধরে গেল আমাদের। এ পথে কখনো দেখছি রাস্তা সরু হয়ে গেছে, নিচে তাকালেই প্রবল গতিতে বয়ে চলেছে অলকানন্দা নদী। এ তো গেল একদিক, তবে অপর দিকের পাহাড় থেকে অহরহ পাথর গড়িয়ে পড়ে, যার জন্য বেশ কিছু জায়গায় বড় বড় পাহাড়ের তার জালি দিয়ে এভাবেই কৃত্রিম উপায়ে আটকানোর প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করে কি আর কখনো পারা যায়? আর এর মধ্যে দিয়েই এগিয়ে চলেছে আমাদের গাড়ি। কিছু দূর যাওয়ার পর পথেই পড়ল গোবিন্দঘাট। এখান থেকেই হেমকুণ্ড সাহেব আর ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যাত্রা শুরু হয়।
সামনে এগোতেই বদ্রীনাথ ঢোকার আগে রাস্তাতেই পারমিটও চেক করা হয়, যদিও সেটা কয়েক সেকেন্ডেরই ব্যাপার। তবে আমাদের এত দূর আসতে আসতে যে বিকেল হয়ে গেছে, তাই একটা চায়ের ব্রেক নিতে ঢুকে পড়লাম এখানকার এক রেস্টুরেন্টে। বদ্রীনাথ মন্দির আর বাকি 20 থেকে 25 কিলোমিটার চেকিং হয়ে গেছে, চেকপোস্টে রেজিস্ট্রেশন চেক হয়েছে। এবার আমরা একটা ক্যাফেতে এসেছি, বসে খাওয়া দাওয়া করছি। বর্মন গাঙ্গুলি রয়েছে। হ্যাঁ, কী বক্তব্য আছে তোমার বলো? আমার থেকে তো কী বলো? কিছুই নেই বলে, সব ঠিকঠাক আছে? একদম সব ঠিকঠাক, একদম ভালো হয়ে লাগে, গুড ফিল করছি। আর বর্মনদা কী করবে? বর্মনদা ঠিকই আছে, মাঝখানে একটু শরীরে সমস্যা হয়েছিল, বাট এখন তাদের থেকে পারবে এটা। আমরা বর্মনদা তো হচ্ছে সেটা একটু বলি। আমরা এখন আছি হোটেল লিওক বদ্রি অ্যান্ড রেস্টুরেন্ট। দাম কি? এই যে 4 লিস্টে দেখে দাও। হ্যাঁ, প্রমিনেন্ট রেট আছে, কোনো প্রবলেম নেই, সবাই আসতে পারবে। আচ্ছা, এবার আমাদের ডেস্টিনেশন ছিল সোজা বদ্রীনাথ। তবে হাতে বেশ কিছুটা সময় থাকায় আমরা ভারতের শেষ গ্রাম মানা ভিলেজে চলে গিয়েছিলাম। তবে মানা ভিলেজ নিয়ে কথা হবে অন্য একদিন, আজ শুধুই বদ্রীনাথ পৌঁছানো। আর মানা ভিলেজ ঘুরে সেখানে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। প্রায় 6-7 ঘন্টার এক রোমহর্ষক জার্নি করে অবশেষে আমরা এসে পৌঁছালাম ধরণীর বৈকুণ্ঠ বদ্রীনাথে। আচ্ছা, রাতের বদ্রীনাথ মন্দির আর ভোরের আলোয় ফুটে ওঠা বদ্রীনাথের ঔজ্জ্বল্য কিন্তু একেবারে ভিন্ন। তবে সেটা নিয়ে বিস্তারিত কথা হবে পরের পর্বে। আজকের মতো এই পর্যন্তই।